ছড়িয়ে পড়লে জেগে উঠল শহর। নীরব নীরব রাস্তাগুলো সরব হয়ে উঠল তখন। বাড়ির পরিবেশ জাঁকজমকভাবে মুখরিত হয়ে উঠল। একে একে সবাই তখন নাস্তার টেবিলে আসতে থাকলো। বাড়ির নতুন বউ হিসেবে আজ তেল রান্না করার কথা, কিন্তু সেই রেওয়াজে জল ঢেলে যে নিজে সবকিছু প্রস্তুত করলো। তেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিজের পাশে এনে রাখলো। জাংকুক যে চালাকি করে ভোরবেলায় উঠেছে, সেই চালাকিটা জায়গা মতো ফলিয়ে তেকে আবারও রুমে রেখে এসেছিল। জিন ব্যাপারটা না জানলেও সুবিনের খাতিরে বাকি সবাই সেটা জেনে ফেলেছে। জিহো কাল রাতের কথা পেটে চেপে রাখলেও সুবিন কথাটা পেটে রাখেনি। এমন পেট পাতলা ব্যক্তিদের দুই চোখে সহ্য করতে পারে না জিহো। এখন তো ইচ্ছে করছে এই সুবিনটাকে কড়া ভাষায় দুটো কথা শোনাতে। ভাইয়ের ব্যাপারে যখন জেনে গিয়েছো, তাহলে সেটা নিয়ে ঢোল পেটানো মানে কি? জিহো চুপচাপ কঠোর মুখে শুকনো রুটিতে কামড় দিল। পাশে বসা আইরিন জিহোর গম্ভীর মুখটা দেখে খটকা মনে সবার অবচরে বলল, কি রে বিচ্ছু, তোর মুখের এই অবস্থা কেন? সবজি থাকতে ছাগলের মতো খালি রুটি চিবোচ্ছিস কেন? জিহো এতক্ষণ শান্তভাবে রুটি চিবোচ্ছিল, কিন্তু আইরিনের এমন হস্তক্ষেপ ওর মোটেও সহ্য হলো না। মুখটা বিরক্তিতে চুবিয়ে আইরিনের দিকে তাকালো। শুকনো রুটিটায় আর এক কামড় দিয়ে স্থির দৃষ্টিতে বলতে লাগলো, সুবিন ভাই কাজটা ভালো করেনি, কবেটের মতো কাজ করেছে, সেটার জন্য আমার মুডটা অফ। জিহোর মুখে বড় বড় ভঙ্গিতে কথা শুনে অবাক হয়ে তাকালো। চোখের কটর বড় করে বিস্ময় সুরে বলল, তোর মুখ যে কটকট করে চলে সেটা কি জানিস? ভাইয়া তো শুধু শুধু তোকে নিয়ে টেনশন করে না। এইটুকুনি বাচ্চা তুই, যেখানে মুড শব্দটা স্পেলিংই করতে পারবি না, তার মাথায় আবার এত বড় বড় কথা আসে কোথা থেকে? জিহো এবার তিরিক্ষি মেজাজে তাকালো। হাতের রুটিটায় হিংস্র ভাবে কামড় দিয়ে স্বর নামিয়ে বলল, শোনো আইরিন আপু, সুবিন ভাইয়ার উচিত ছিল চুপ থাকার। ভাইয়া গাধার মতো জাংকুক ভাইয়ের সব কথা তোমাদের জানিয়ে দিয়েছে। সব কথা সবাইকে বলা যায় না। আর তুমি হয়তো ভুলে গিয়েছো আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। তুমি যেই ওয়ার্ডগুলো এখনো চেনোই না, সেগুলো আমি বাবু থাকতেই ছোটস্থ করে ফেলেছি। আমাকে ছোট ছোট বলে কাহিনী করো না তো, নিজের চরকায় টিজিয়ে দাও। জিহো একদমে কথাগুলো শুনিয়ে পুনরায় খাওয়া শুরু করলো। এবার ঠিকই রুটির সাথে সবজি দিয়ে খেলো। হতবম্ব আইরিন দুই কানের মধ্যে যা শুনলো তাতেই স্তব্ধ হয়ে জিহোর দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে নির্বাক হয়ে টেবিল থেকে গ্লাস তুলে নিল। ঢকঢক করে জল খেতেই পুচকে ছেলেটার কথা স্মরণ করতে লাগলো সে। এইদিকে জিনের ডান পাশটায় তে বসে আছে। সবার খাওয়া দাওয়া এবং আড্ডা পর্ব যতই দ্রুত গতিতে হচ্ছে, তে ততই শান্তভাবে চালাচ্ছে। সবাই গপাগপ খেয়ে চললেও তে একটা রুটি নিয়ে পড়েই আছে সেই কখন থেকে। জিন বারবার তাড়া দিচ্ছে বেশি বেশি খাওয়ার জন্য, কিন্তু তে পারছিল না। ঠিক তখনই রুম থেকে পরিপাটি হয়ে বেরোলো জাংকুক। কোমরের কাছে ইন করা গ্রে কালারের শার্ট, কালো বেল্টের সাথে কালো প্যান্ট, হাতে ডার্ক ব্রাউন ঘড়িটা পরতে পরতে টেবিলের দিকে আসছিল জাংকুক। জিন ছেলের জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলে জাংকুক ইশারায় মাকে থামিয়ে দিল। জিন ইশারা পেয়ে সেখানে দাঁড়িয়ে গেল। দাঁড়ানো অবস্থায় ভুরুকুচকে বলল, তুই কি বাইরে যাচ্ছিস? জাংকুক টেবিলের কাছে আস্তে আস্তে জবাব দিল, হ্যাঁ। জবাবের পাটটা চোকাতেই তের দিকে তাকালো। কোনো বিস্ময় প্রতিক্রিয়া না দেখিয়ে চট করে আয়ুর দিকে দৃষ্টি ছুড়ল। তের পাশের সিটটা দখল করার উদ্দেশ্যে আয়ুকে ছোট একটা ইঙ্গিত বোঝালো। ভাই বোনের ইশারাগুলো একটুও বুঝলো না তে। ওর কিছু বোধগম্য হওয়ার পূর্বেই আয়ু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাসি মুখে সুবিনের পাশে চলে গেল। খালি হওয়ার সাথে সাথেই সিটটায় বসে পড়লো জাংকুক। টেবিলের উপর থেকে উল্টানো প্লেটটা এক হাতে স্বাভাবিক করে অন্য হাতটা রুটির বোলের দিকে চালনা করলো। তের প্লেটের দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকালো জাংকুক। এরপর আর কোনো কথা না বলে সোজা তের প্লেটে একটা রুটি রাখলো। প্লেটের উপর রুটির আগমন দেখে তৎক্ষণাৎ শিউরে উঠল তে। তাড়াতাড়ি বামে তাকিয়ে জাংকুকের দিকে দৃষ্টি রাখলো। জাংকুক এমন ভঙ্গিতে খেতে শুরু করেছে যেন সে কিছুই জানে না, কিছুই করেনি। তে চুপ মেরে তাকিয়ে থাকলেও ইতিমধ্যে হাসির পর্ব শুরু হয়ে গেছে। সুবিন মুখে জল নিয়ে বহু কষ্টে হাসি আটকে রেখেছে। যদি বাই চান্স আর একটা দৃশ্য দেখে ফেলে, অমনি ছলাৎ ছলাৎ ঝর্ণার মতো মুখ থেকে বর্ষণ করে ফেলবে। সুগা হাসি আটকাতে না পেরে খুব খুব করে কেসে উঠল। সেই কাশি থামানোর জন্য পিঠে হাত বুলিয়ে দিচ্ছে ইয়োনু। ইয়োনু হাসি আটকানোর পলিসি হিসেবে মুখে ইচ্ছে মতো রুটি পুড়ে নিয়েছে। আর একদিকে আয়ু তখন ঠোঁট কামড়ে প্লেটের দিকে ঝুঁকে খাচ্ছে। জিন ব্যাপারটা উপেক্ষার নজরে রাখলেও শেষমেশ
তের পক্ষ নিয়ে বলে উঠল, ও যে খেতে পারছে না দেখতে পাচ্ছিস না? জোর করে যে খাওয়াতে নেই সেটা জানিস না? এক্ষুনি রুটিটা সরা জাংকুক, ওর ওপর জুলুম করতে যাবে না। মায়ের কথাটা ভালো মতো শুনল জাংকুক, কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ না করে নিজের ভঙ্গিতে বলল, একই নৌকার যাত্রী পেয়ে বেশ মজা লাগছে, ঠিক না মা? জিন খুব শান্ত ভঙ্গিতে জল খেতে নিয়েছিল, কিন্তু ছেলের মুখে খোঁচা শুনে জল আর গলা দিয়ে নামলো না। দ্রুত গ্লাসটা টেবিলে নামিয়ে জোরে জোরে কেসে উঠল জিন। তে দ্রুত শাশুড়ির কাশি দেখে পিঠে হাত বোলাতে লাগলো। এদিকে জিন একটু শান্ত হয়ে জাংকুকের দিকে চোখ রাঙিয়ে বলল, তোকে এসব কথা বলতে না করেছি না? আমাকে দেখতে কোন দিক দিয়ে না খাওয়া লাগে তোর? জাংকুক মায়ের দিকে তাকিয়ে খেতে খেতেই বলল, খবরদার মা, চুপ করো। তুমি ফ্যাটি হয়ে যাচ্ছ, মুটু হয়ে যাচ্ছ, ভুঁড়ি বেড়ে গেছে। এইসব হেনতেন কথা যেন না শুনি। তোমার ওই প্রতিবেশীদের টিটকারি যদি শুনি, তোমার কিন্তু খবর আছে মা। আমি কিন্তু তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি যথেষ্ট সিক। তোমার রোগটা কি সেটা তুমি নিজেও জানো না। তাই বলছি, যদি খাওয়া কমিয়ে দাও, না খেয়ে থাকো, তাহলে সেটা তো চলবে না। আমি ইনকাম করছি তোমাদের জন্য, নিশ্চয় বাবা বেঁচে থাকলে এটা একদমই সহ্য করতো না। তাছাড়া ওইসব প্রতিবেশীদের কাছে তোমার না যাওয়াই ভালো। ওইগুলোর একটারও মেন্টালিটি আমার পছন্দ না। এতদিন তুমি বউ বউ করেছো, এখন বউ এনে দিয়েছি, দয়া করে ওকে নিয়ে সময় কাটাও। শেষ কথা এটাই বলবো, যদি সুন্দরের কথা বলতে চাও, তুমি যেমনই হও, আমার চোখে তুমি তের চেয়েও সুন্দর। গলা বাজিয়ে যদি বলা লাগে তাও আমি স্বীকার করব, আমার মা মিসেস কিম সেok জিন যথেষ্ট সুন্দরী। জাংকুক কাটকাট সুরে কথাগুলো বলে খাওয়ার দিকে পূর্ণ মনোযোগ দিল। যেই মুচকি মুচকি হাসির রোল চলছিল, এখন সেটা পিনপত নীরবতায় ছেয়ে গেছে। জাংকুকের ঠোঁটের ধ্বনি শুনে সবাই নির্বাক হতবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে আছে তে। এই অসভ্য উপাধি পাওয়ার লোকটার ভিতর নতুন রূপ দেখে আশ্চর্য হওয়া ছাড়া উপায় নেই। এতদিন যাকে মায়ের সাথে ঠাট্টা মস্করি করতে দেখা যেত, আজ হঠাৎ করে তার মধ্যে জেদের বিস্ফোরণ দেখা গেল। সবাই চুপচাপ চোখ নামিয়ে ফেলল। তে ওভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকলে কয়েক মুহূর্তের জন্য খাওয়া থামালো জাংকুক। তের দিকে তাকানোর পূর্বে সবার দিকে এক পলক তাকিয়ে নিল। সবাইকে নিজ নিজ কাজে ব্যস্ত দেখে এবার তের দিকে তাকালো। গলার স্বরটা যথাসম্ভব নিচু করে জোর খাটিয়ে বলল, যদি প্লেটের খাবার শেষ না দেখি, তোমাকে আমি ছাড়বো না। জাংকুকের কথা ও চেহারার অবস্থা দেখে ভীত হলো তে। সরল চাহনি জুড়ে সঙ্গে সঙ্গে ভয়ের বিস্তার হলো। তেকে ইচ্ছে করে ভয় দেখানোর জন্য জাংকুক কড়া দৃষ্টিতে তাকালো। গলার দিকে তাকিয়ে পুনরায় চোখে চোখ রেখে বলল, গলায় কি যেন করেছিলাম, মনে আছে? বলতে দেরি অমনি গলার সেই কামড়জনিত জায়গাটায় হাত রাখলো তে। এবার মারাত্মক ভয়ে জুবুথুবু হয়ে জাংকুকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জাংকুক আর বাক্য উচ্চারণ না করে টেবিল ছেড়ে উঠে গেল। যাওয়ার পূর্বে আয়ুর কাছে গিয়ে কিছু বলেও আসলো। নিরুপায় তে সম্পূর্ণ বিষয়টা তখন ধরতে পারলো, যখন সবাই খাওয়া শেষ করে চলে গেল। কিন্তু আয়ু তখনও তের দিকে নজরদারি করার জন্য বসে আছে। জাংকুক জিপের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে চোখের সামনে দিয়ে চলে গেল, কিন্তু তেকে আর উঠে যেতে বলল না। ঠিক সন্ধ্যার সময় চলছে। পাকপাকালির কলরবে ছাদের জায়গাটা রোমাঞ্চকর লাগছে। বাতাসও বইছে ঠান্ডা ঠান্ডা। মনের উঠানে মৃদু মৃদু অনুভূতি জাগানোর মতো শীতল মুহূর্ত এখন। তে কালো শাড়িটার আঁচল টেনে পিঠ ঢেকে নিল। লম্বা চুলগুলো এখন আর খোলা নেই। জিনের নিপুণ হাতের ছোঁয়ায় সেগুলো এখন বেনির আদলের রূপ নিয়েছে। তে ছাদে দাঁড়িয়ে দূরের বিল্ডিংগুলো দেখছিল। নিবিষ্ট মনে ভাবছিল এতদিনের মুহূর্তগুলো। চোখ বন্ধ করলেই এখন একটা মানুষের চেহারা ভেসে ওঠে। বিভিন্ন সময় তার বিভিন্ন রূপের ধারণাতীত দেখা মিলেছে। তার সাথে জীবনের প্রতিটা স্তর মেলাতে এখন যেন সময় লাগবে। সেই সময়টা কবে আসবে তার জন্য দৃঢ় প্রতীক্ষায় আছে তে। উপন্যাসের পাতায় পড়েছিল, প্রিয়তম মানুষটাকে দেখার জন্য, ছোঁয়ার জন্য বুকের ভিতরে যে ছটফটানি হয়, যে যন্ত্রণা হয়, তাকে একটা বার দেখার জন্য যে বিষাদময় কষ্ট ঠিক কতটা দহনে দগ্ধ হয়, ঠিক কতটা মরিয়া হলে মানুষটার জন্য ম্লান বদনে সিক্ত হয় হৃদয়। এসব অনুভূতি ব্যক্ত করা যায় না কখনো। যেদিন শিরায় শিরায় প্রবাহ হবে অনুভূতির জোয়ার, সেদিনটা হবে অনুভূতির দিন, আকাঙ্ক্ষার দিন, অন্তরে অন্তর প্রকাশের দিন। সেদিন কি কালিক পরিবর্তন হলেও স্মৃতির পাতায়
অক্ষত থাকবে আমৃত্যু অবধি। তে চোখ বন্ধ করে রেলিংয়ের দিকে মুখ করেছিল। আশেপাশের কোনো পরিস্থিতি সম্পর্কে জানতে পারল না, বুঝতেও পারল না, টেরও পেল না জাঙ্কুক একটু আগে বাড়ি ফিরে এসেছে। তে বড় একটা নিঃশ্বাস ছেড়ে চোখ খুলে তাকালো। তখনই ওর মনে হলো কাল 22 তারিখ। তারিখটার কথা মনে পড়ার পর যে মনটা এতক্ষণ ভালো লাগায় আচ্ছন্ন ছিল, সে মনটা এখন অদ্ভুতভাবে কুঁকড়ে যাচ্ছে। কেন যাচ্ছে জানা নেই, শুধু মনে হচ্ছিল রাতের আঁধারে যখন শক্ত অবলম্বন খুঁজবে, হয়তো সেই অন্ধকারে কাউকে খুঁজে পাবে না সে। মন খারাপ কথা, কণ্ঠ, সুর শুনে চমকে উঠল তে। অমনি রেলিং থেকে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে তাকালো। পকেটে 2 হাত গুঁজে উত্তরের জন্য তাকিয়েছিল জাঙ্কুক। গায়ে নেভি ব্লু রঙের টি শার্ট পরা, বুকের কাছে ইংরেজি বর্ণের সাদা কালিতে লেখা গুচি। তে লেখাটা থেকে চোখ সরিয়ে সরল করে বলল, আপনি কখন এসেছেন? আপনাকে যে আসতে দেখিনি। জাঙ্কুক ঠোঁটে হাসি টেনে তের কাছে গিয়ে দাঁড়ালো। রাতের আধারে ছেয়ে যাওয়া আকাশে দৃষ্টি রেখে বলল, যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে সবার আসা যাওয়া দেখতে পাওয়া যায়, অথচ তুমি আমায় দেখোনি। জাঙ্কুকের কথা শুনে বিমূঢ় হয়ে গেল তে। এটা সত্যি যে ছাদ থেকে নিচের সবকিছু দেখা যায়, কিন্তু এটাও সত্যি যে জাঙ্কুককে নিয়েও বিভোর ছিল সে। জাঙ্কুক তখন উত্তরের অপেক্ষা না করে পকেট থেকে ডান হাতটা বের করলো। সেটা রেলিংয়ের উপরে রেখে তের দিকে এগিয়ে দিল। তে মুখ থেকে দৃষ্টি নামিয়ে রেলিংয়ের দিকে তাকাতে কপাল কুঁচকে ফেললো। তের কৌতূহলী মুখটা দেখে ওর দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার রুমের চাবি, এটা তোমার কাছে রেখে দিও। কাল তো চলেই যাচ্ছি, সম্ভবত 6 মাসের ভিতরে ফিরবো না। যদি ইচ্ছে হয় রুমে যেও, নয়তো তালা বন্দি করে রেখে দিও। কথাগুলো শেষ করে চলে গেল জাঙ্কুক। পিছু ফিরে তাকিয়ে দেখলো না। তার কথাগুলো শোনার পর আর স্বাভাবিক থাকতে পারেনি তে। যে চাহনি দিয়ে চাবির দিকে তাকিয়েছিল, সেই চাহনি ঝাপসা হয়ে অশ্রু ঝরছে। তে কান্নার শব্দ আটকানোর জন্য ঠোঁট কামড়ে ফেলল। চোখের করুণ অবস্থা ঢাকার জন্য আঁচলটা 2 চোখে চেপে ধরল। আঁচলটা আর শুকনো রইল না। জাঙ্কুক ভোরের জন্য মাত্রই লাগেজটা ধরেছে, তখনই রুমে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করলো জিহো। এক দৌড়ে রুমে ঢুকে জাঙ্কুকের হাতটা টাইট করে ধরলো। হাঁপানোর সুরে টানতে টানতে বলল, তুমি আমার বউকে কি বলেছো? ওকে তাড়াতাড়ি থামাও ভাইয়া, মা দেখতে পেলে কিন্তু খুব ঝামেলা করবে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো, দেরি করো না ভাইয়া, মা জানলে প্রচুর কাহিনী করবে। জাঙ্কুক তখন কিছুই বুঝতে পারলো না। এমন একটা পরিস্থিতিতে পড়লো তখন জিওকে জোর করার মতো সুযোগ পেল না। যেই লাগেজটা মনোযোগের সাথে রেডি করছিল সেটা ওভাবেই ফেলে রেখে ছাদের দিকে দৌড় লাগালো। পিছু পিছু দৌড়াতে লাগলো জিহো, কিন্তু সে ছাদে ঢুকলো না। চুপচাপ হাসি দিয়ে ছাদের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল। হাত দুটো ময়লা ঝাড়ার মতো ঝেড়ে 3/4 প্যান্টের 2 পকেটে হাত গুঁজে দিল। ঠোঁটটা গোল করে বেসুরো ধ্বনিতে শীষ বাজাতে বাজাতে নিচে নামতে লাগলো। জিহোর চালাকিটা ধরতে পারল না জাঙ্কুক। ছাদের দরজাটা দিয়ে ঢোকার পর পিছু ফিরেও দেখলো না। জিহো যে ছাদের দরজা লাগিয়ে পিছন থেকে পালিয়ে গিয়েছে সেটাও বুঝতে পারল না। জাঙ্কুকের উথাল পাথাল মন শুধু তেকে নিয়ে চিন্তায় ছিল। আশেপাশের পরিস্থিতির উপর নজর ছিল না তার। 2 কানে যখন শুনতে পেল তে প্রচন্ড কাঁদছে, তখন মন মস্তিষ্ক তীব্র উত্তেজনায় ফেটে পড়ল। কি থেকে কি হলো সেটা নিয়ে বিন্দু মাত্র ভাবতে পারল না জাঙ্কুক। সবকিছু ছেড়ে ছুড়ে ওভাবেই ফেলে দৌড় লাগালো ছাদের দিকে। সিঁড়ির প্রতিটা ধাপে হুলুস্থুলু ভঙ্গিতে পা ফেলে এক দৌড়ে যখন তের রুমে ঢুকলো, তখন নিঃশ্বাসের টানে হাঁপাতে থাকা জাঙ্কুক দরজার প্রবেশদ্বারে থমে দাঁড়িয়ে রইল। ভিতরে ঢোকার জন্য বাড়িয়ে দেওয়া পাটা আর যেন এগোতে পারল না। তৎক্ষণাৎ অচল হয়ে থমকে গেল পাটা। ঠোঁট খুলে অনবরত নিঃশ্বাস ছাড়ছিল জাঙ্কুক, কিন্তু চোখের সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছিল তাতে ভিতরের অবস্থা কাহিল করে দিচ্ছিল। তখন হাত দুটো মুঠোবন্দি করে নিজেকে নিয়ন্ত্রণের সীমায় আবদ্ধ রাখার প্রতিজ্ঞায় ছিল। বুকের হৃৎপিণ্ডটা এতক্ষণ দৌড়ের জন্য ধরাস ধরাস করছিল, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে তাতে তাকিয়ে থাকা সম্ভব না। জাঙ্কুক তৎক্ষণাৎ নিজের দৃষ্টি দুটো ফ্লোরে নামিয়ে ফেলল। বাইরে থেকে আসা আলোটায় রুমটা যেন উজ্জ্বল ছিল। জানলাগুলো খোলা থাকার জন্য
শোঁ শোঁ করে বাতাস প্রবেশ করছিল। সিলিংয়ের ফ্যানটা মৃদু রেগুলেটর পেয়ে বেশ অল্প গতিতে ঘুরছে। দমকা হাওয়ার জন্য রুমের পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে আছে। জাংকুক তখনও স্বাভাবিক হতে পারছিল না। একটু আগে জিহোর কাছে যে ঘটনা শুনলো তার সাথে এই দৃশ্য কোনোভাবেই খাপ খাচ্ছে না। বিছানায় উপর হয়ে শুয়ে আছে তে। গায়ের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে কারো বেগুনি শাড়িটা। কোনোই অবধি ঢেকে থাকা ব্লাউজটা যেন একটু অপ্রস্তুত দেখা যাচ্ছে। অজান্তেই সেটা ফর্সা পিঠকে উন্মুক্ত করে জাংকুকের বুকে এফোর ওফর করে দিচ্ছে। পিঠের উপর থেকে লম্বা আঁচলটা সরে বিছানায় ঢাল বেয়ে নিচে পড়ে আছে। দীর্ঘ কেশগুলো বেনি মুক্ত হয়ে এলোমেলো অবস্থায় আঁচলের সাথে ফ্লোরে স্থান নিয়েছে। ঘুমন্ত তে উপন্যাসের পাতায় মশগুল ছিল। সেই মশগুলের রেস কখন যে দীর্ঘ হলো টের পায়নি। ফাল্গুনী মুখোপাধ্যায়ের সাপমোচন বইটা বেখেয়ালি ভঙ্গিতে খোলা পড়ে আছে। নিদ্রামগ্নে ডুবে আছে ছোট্ট দেহের মানুষটা, যার মুখটা বাইরের আলোয় নীলাভ হয়ে আছে এখন। ঠোঁট দুটোর লালচে রংটা আশেপাশের মানুষকে কতখানি নাজুক করে দিচ্ছে সে হিসেবে অসঙ্গত সে। জাংকুক কিছুক্ষণ স্থির হয়ে রইল, কিন্তু পরক্ষণে নিজেকে সংযত করে জোরে দুটো নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো উপরে তুলতে তুলতে মুষ্টিবদ্ধ হাত দুটো স্বাভাবিক করতে থাকলো। তে দিকে স্থির দৃষ্টি রেখে ধীরে ধীরে ওর দিকে এগোতে লাগলো। বিছানার দিকে যত নিকটগামী হচ্ছিল ততই বেসামাল হচ্ছিল ওর দেহ মন। তের খুব কাছাকাছি যাওয়ার ইচ্ছাটা দারুণভাবে ফলাতে পারত জাংকুক, কিন্তু সে ইচ্ছা ধুলোয় উড়িয়ে তের পাশে গিয়ে বসলো। ঘুমন্ত মুখটাকে একটুখানি ছুঁয়ে দেবার তেষ্টায় ডান হাতটা বাড়িয়ে দিল। সেই তেষ্টাকে সাঙ্গ করে তের কোমল গালটা আঙুলে আঙুলে ছুঁয়ে দিতে থাকলো জাংকুক। মলিন দৃষ্টিতে নিজের যন্ত্রণাগুলো ক্ষুদ্র করে গোটাতে থাকলো। মনের অদৃশ্য পাশকে সকল আক্ষেপ জমা রেখে তেকে কারো দৃষ্টিতে দেখতে থাকলো। ঘুমের ঘোরে লালচে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে তের। চোখের পল্লব জোড়াও ফুপানো ভঙ্গিতে নড়ে চড়ে উঠছে। অধর যুগলের কাঁপুনি দেখে বুকের কোথাও চিরচির করে ভিজছে জাংকুকের। সেখান থেকে কোনোভাবে দৃষ্টি সরানো যাচ্ছে না। চুম্বকের মতো আকৃষ্ট করা ওষ্ঠ দুটো ছুঁয়ে দেওয়ার জন্য মন আকুলি বিকুলি করছে, উৎকণ্ঠায় ভুগছে, ছটফট করছে তীব্রভাবে। জাংকুক নিজের ব্যাকুল ইচ্ছাটা দমিয়ে রেখে তের গাল থেকে হাতটা সরাতে লাগলো। আঙুলগুলো গাল ছুঁতে ছুঁতে কম্পিত ওষ্ঠের উপর রাখলো। হাতের বৃদ্ধাঙুল দিয়ে ওষ্ঠ দুটো আলতো স্পর্শে ছুঁতে লাগলো জাংকুক। বৃদ্ধাঙুলটা নীরবে সরিয়ে নিতেই বাকি চারটে আঙুল দিয়ে তের ওষ্ঠ জোড়ায় আলতো চাপ দিল। সেই চাপের স্থায়িত্ব বেশিক্ষণ রাখলো না, কয়েক মুহূর্তের ভিতরে সরিয়ে নিল। লালচে ঠোঁটের উষ্ণতাটুকু পেতে নিজের ঠোঁটে আঙুল ছোঁয়ালো জাংকুক। অজানা প্রাপ্তিতে, চাপা গ্লানিতে, অদ্ভুত শান্তিতে চোখ বন্ধ করে ফেলল সে। তের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই চোখের পলকে স্মৃতিচারণ করে ফেলল। মুচকি হাসি দিয়ে নিজের ঠোঁট থেকে ধীরে ধীরে হাতটা সরিয়ে নিল জাংকুক। দমকা হাওয়ায় খসখস করে বইয়ের পৃষ্ঠা উড়ছে। বাতাসের তেজ বেড়ে হুড়হুড় করে পৃষ্ঠা উল্টে যাচ্ছে। জাংকুক বইটা নিঃশব্দে বন্ধ করে ফেলল। সেখান থেকে তুলে পাশের টেবিলে তুলে রাখলো। রুমের কোনায় থাকা আলমারির দিকে নজর পড়ল তার। চুপচাপ আলমারির কাছে গিয়ে দুটো দ্বার খুলল। ঘ্যাজ করে শব্দ হতেই দ্বার দুটো খুলে গেল, কিন্তু শব্দের সূক্ষ্ম আওয়াজে নড়েচড়ে উঠল তে। ঘুমের মধ্যে উপর অবস্থা থেকে বাঁয়ে ফিরে শুলো। জাংকুক এক পলকের জন্য পিছু ফিরে তের অবস্থা পর্যবেক্ষণ করলো। তে জেগে গেল কিনা সেটাই যেন সজাগ দৃষ্টিতে দেখছে। না, তে ওঠেনি, কিছু টেরও পায়নি। জাংকুক অস্থির নিঃশ্বাস ছেড়ে কম্বল বের করলো। আলমারির দুই দ্বার আগের চেয়েও কম শব্দ করে বন্ধ করলো। তেকে কম্বলে ঢেকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু নিচে যেতে পারলো না জাংকুক। ছাদের দরজাটা বাইরে থেকে আটকানো দেখে প্রচুর অবাক হলো। দরজায় কয়েকবার ব্যর্থ চেষ্টা চালিয়ে পুনরায় তের রুমে ফিরে এলো। তের বিছানায় যতটুকু জায়গা ছিল তাতেই জাংকুক গুটিসুটি পাকিয়ে কম্বল টেনে শুয়ে পড়ল। মাঝখানে দূরত্ব থাকলেও সেটা অবশ্য বিশাল দূরত্ব না। তে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমালেও জাংকুক ওর দিকে মুখ ফিরে ঘুমালো। তে তখনও ঘুমে বিভোর ছিল। জাংকুকের সাথে চালাকি করে নিজেকে সম্রাট সম্রাট লাগছে জিহোর। বড় ভাইকে
টেক্কা দেওয়াটা কোনো চারটিখানি কথা না। তার উপর ভাই যদি নিরাপত্তা কর্মীর সদস্য হয় তাহলে তো হিংস্র বাঘের সাথে লড়াই বলা চলে। এসব নিয়ে ভাবতে ভাবতে নিজের প্রতি গর্ববোধ করছিল জিহো। এদিকে জিহোর রুমে ঠিক সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল ইয়নু। জিহোকে অমন বিজয়ী স্টাইলে হাসতে দেখে তৎক্ষণাৎ হাঁটা থামিয়ে ফেলল। তাড়াতাড়ি জিহোর কাছ থেকে আড়াল হওয়ার জন্য দরজার পাশ থেকে উঁকিঝুঁকি চালাতে থাকলো। জিহো কেন হি করে হাসছে সেটা এখন বিস্ময়ের ব্যাপার। ওর মতো ছটকা পোলাপান না জানে কি করে এসেছে, কেই জানে। ইয়নু সেটাই তখন ধরার জন্য চটজলদি রুমে ঢুকে গেল। হাত দুটো বুকের কাছে ভাঁজ করে সরু দৃষ্টিতে বলতে লাগলো, নতুন করে কি ঘটিয়েছিস বলে ফেল। এবার যদি ধরা খাস চাঙ্কুক তোর পিঠের চামড়া তুলে আমরা কাছে শুকুর দেবে। ইয়নুর কথা শুনে জিহো গম্ভীর দৃষ্টিতে তাকালো। এতক্ষণ যেই হাসিটা ঠোঁটে লেগেছিল সেটা গাম্ভীর্যের আড়ালে ঢেকে গেল। ইয়নুর দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি দোষ করেছি? তুমি না ঘুমিয়ে এখানে কি করছো? জিহোর কথায় চোখ দুটো আরো ছোট ছোট করলো ইয়নু। হাত দুটো স্বাভাবিক করে জিহোর দিকে এগিয়ে গেল। জিহো যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল, কিন্তু ইয়নুর জন্য সেটা সম্ভব হচ্ছিল না। মাথায় জোরে সোরে একটা চাটি খেয়ে অমনি ধরাশায়ী হলো জিহো। তখনই পেটের কথাগুলো ইয়নুর কাছে গড়গড় করে উগড়ে দিল। ইয়নু ভাইয়া, তোমার মারগুলো খুব লাগে, দয়া করে আর মেরো না। আমি তো কিছুই করিনি, কাল ভাইয়া চলে যাচ্ছে। এদিকে আমার বউ ভাইয়ার শোকে শোকে সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি, খালি কাঁদছে। এমনি তো জানো আমার সব ভালো লাগে না, এই জন্য ভাইয়াকে ছাদে আটকে দিয়ে এসেছি। 4 রাউন্ড গেম খেলেই দরজা আবার খুলে দিয়ে আসবো। ইয়নু কথাগুলো শোনার পর বিশাল বড় হাঁ করে তাকিয়ে রইল। অক্ষি কোটরও বড় বড় করলো, পিট পিট করে চোখের পাতা ঝাপটাতে লাগলো। আহাম্মকের মতো কিছুক্ষণ চেয়ে থাকতে বিড়বিড় করে বলতে লাগলো, তুই সত্যি কাজ করেছিস? জিহো দ্রুত মাথাটা উপর থেকে নিচে দোলাতে লাগলো। কথাটা হ্যাঁ সূচকে বোঝানোর পর জনুর চোখে মুখে এমন অবস্থা দেখা গেল যেন খুশির ফোয়ারা উপচুপচে পড়ছে। জনু একটা চওড়া হাসি দিয়ে জিহোর কাঁধে গর্বিত সূচকের চাপড় মেরে বলল, ওয়েল ডান শয়তানের হাড্ডি, যা কাজ করেছিস। আহা, তোকে তো চুম্মা দিতে দিতে লাল পটলু বানাতে ইচ্ছে করছে। আয় বাবু আয়, তাড়াতাড়ি বুকে আয়, তোকে একটু আদর করি, আয় বাছা। জনুর অবস্থা দেখে ভেবাচাকা খেয়ে গেল জিহো। জনু বারবার জিহোকে কাছে টানাটানি করছে, ঠোঁট দুটো চুমু স্টাইলে উঁচিয়ে হাবি জাবি প্রলাপ বকছে। জিহো চোখ মুখ বিরক্তিতে ডুবিয়ে জনুর দিকে এক ধাক্কা মারলো। আকস্মিক ধাক্কা খেয়ে জনু একটু পিছিয়ে গেল। অমনি হুড়মুড় করে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় লাগালো জিহো। দরজার বাইরে যেই না পালাতে নেবে অমনি মাথা ঘুরিয়ে কাটকাট ভঙ্গিতে বলল, ভাইয়া যে ছাদে আছে এ ব্যাপারে যেন কেউ না জানে। মা যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে। আয়ু আপুকেও চাইলে বলতে পারো, কিন্তু আইন আপুকে ভুলেও বলবে না। কথাটুকু শেষ করে দৌড় লাগালো জিহো। বিছানায় পড়ে থাকা জনু জিহোর অবস্থা দেখে আনমনে হাসতে লাগলো। হাসতে হাসতে খোলা জানালার বাইরে তাকালো জনু। রাতের আকাশটার দিকে দৃষ্টি যেতেই ঠোঁট থেকে হাসি সরে যেতে লাগলো। আগামীকাল থেকে দুটো বন্ধু একই যন্ত্রণা অনুভব করবে, একই ব্যথায় জর্জরিত হতে থাকবে দিনের পর দিন। প্রিয়তমাকে দূরে রাখার ব্যথায় দগ্ধ হবে হৃদয়, অসহ্য যন্ত্রণায় কাতরাবে মনের প্রতিটা স্তর। সুগা এতদিন সহ্য সীমায় আটকে ছিল। চাঙ্কু কি করবে সেটা আগে ভাগে বলা যায় না, কখনোই না। তিল তিল করে এগিয়ে যাচ্ছে সময়, গভীর হচ্ছে তত রাতের প্রহর। দূর থেকে ভেসে আসছে শহুরে কুকুরের ডাক, মাঝে মাঝে শোনা যাচ্ছে ট্রাকের শ্রুতিহীন হর্নের আওয়াজ। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যানটা বেশ ভালো মতোই বাতাস ছড়াচ্ছে। সেই বাতাসের জেরে হিম হচ্ছে তার দেহ। শীতের প্রভাবে কাঁটা দিয়ে উঠছে শরীরের পশমগুলো। তে হালকা মতো জেগে উঠলে কম্বলটা থুতনি পর্যন্ত টেনে নিল। পা দুটো গুটি সুটি মেরে পাকিয়ে ঠিক করে শুতেই হঠাৎ সদ্ভিদ ফিরে পাওয়ার মতো চমকে উঠল তে। অমনি গায়ের কম্বলটা সরিয়ে শোয়া থেকে তড়িঘড়ি করে উঠতে নিল, কিন্তু যেই মুখটা ডানে ফেরালো ঠিক তখনই তে ওঠা থেকে থেমে গেল সহসা। 2 হাতে কনুইতে ভর রেখে আজ শোয়া ভঙ্গিতে তাকিয়ে আছে তে। ডান পাশে যে ব্যক্তিটা শুয়ে আছে তাকে দেখে গায়ের চামড়া এখন শীত ছাড়ে কাঁটা দিচ্ছে। তে প্রথমে চিন্তা করলো হয়তো সে ভুলভাল দেখছে, কিন্তু যখনই চাঙ্কুকের দিকে হাত বাড়িয়ে মোটা পেশির বাহুটা ঝুলো
তখনই নিশ্চিত হলো এটা জাঙ্কুকে। তে কিছুক্ষণ নির্বাক চাহনিতে তাকিয়ে থেকে পুনরায় বালিশে মাথা রেখে শুল। জাঙ্কুকের ঘুমন্ত মুখটার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল তে। গাড়িটা হাতের তালুতে রেখে ঘুমিয়ে আছে জাঙ্কুক। অন্য হাতটা বিছানার উপর রেখে দিয়েছে সে। তে ঘুমন্ত চোখ দুটোর দিকে তাকিয়ে থাকলো ঠিকই, কিন্তু জাঙ্কুককে নিয়ে কোনো অভিব্যক্তি সে প্রকাশ করলো না। যেভাবে শুয়েছিল ঠিক সেভাবেই জাঙ্কুকের দিকে পিঠ দিয়ে ঘুমালো তে। চোখ দুটো বন্ধ করার অনেক চেষ্টা করলেও জাঙ্কুকের উষ্ণতার জন্য বেচেন অনুভব করছিল। ওর হাতটা যখন দেহের উপর থেকে পিছন থেকে আঁকড়ে ধরলো, শক্তভাবে আগলে রাখলো, পরম উষ্ণতায় খুলসের মতো আবদ্ধ করে বুকের উষ্ণতা দিয়ে বুঝিয়ে দিল আমি তোমার সাথেই আছি। তখন তে নিজেকে কতটা নিরাপদ অনুভব করে সেই অনুভূতি ব্যক্ত করা অসম্ভব ব্যাপার। জাঙ্কুক ঘুমের মধ্যে ঠিকই তলিয়েছিল, টের পায়নি। তে যে একটুখানি উষ্ণতার জন্য আবারও তার কাছে ঘেঁষেছিল। তে নিচের ঠোঁটটা তাতে চেপে এক ধাপ পিছনের দিকে পিছিয়ে গেল। জাঙ্কুকের হাতটা বিছানা থেকে উপরে তুলে ওর বুকটার সাথে সন্তর্পণে পিঠ মিলিয়ে দিল। শূন্যে ধরে রাখা জাঙ্কুকের হাতটা নিজের দেহের উপর নামাতে লাগলো তে। এবার হাতের জায়গাটা পরিবর্তন করে পেটের উপর নামাতে থাকলো। ভারী হাতটার ওজন পেটের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করলো। বড় একটা ঢোক গিলে জাঙ্কুকের হাতের উপর নিজের হাত রেখে দিল তে। সে যে চলে যাচ্ছে, বহুদিনের জন্য ছেড়ে যাচ্ছে। কবে আসবে, কখন আসবে কিছু বলেনি মানুষটা। কিভাবে আত্মার সাথে জুড়ে গেল সবকিছু, কিভাবে তার জন্য একটু একটু করে কষ্ট অনুভব হচ্ছে। তে এত সব প্রশ্নের উত্তর কিছুতেই জানে না। নরম বিছানায় গোল করে বসে আছে সবাই। রাত তখন 3:20 বাজে। আয়ুর মুখটা অমাবস্যার রাতের মতো কালো হয়ে আছে। বাকিদের অবস্থাও এক। জিহো ঢুলতে ঢুলতে আয়ুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে, অথচ বাকিদের চোখে ঘুম নেই। একটু আগে যে লোমর্ষক খবরটা পেয়েছে তাতে হুঁশ জ্ঞান বিগড়ে বসে আছে সবাই। আগামীকাল কেমন ঝড় আসতে চলেছে কেউ ধারণা করতে পারছে না। যিশু কোনোভাবেই স্থির হতে পারছে না, অস্থির ভঙ্গিতে বারবার হাতের তালু খুঁজছে। আয়ু সামার ভ্যাকেশন শেষ হয়েছে 4 দিন আগে, কিন্তু সেটা গোপনে রেখেছিল আয়ু। আজকে মেলে খবর এসেছে দ্রুত কান্ট্রিতে ফিরে যাওয়ার জন্য। আয়ু যে ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করেছে সেখানে হুট করেই প্রোগ্রাম দিয়ে ফেলেছে। সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করা খুবই জরুরি। আয়ু না পারতে কাল দুপুরের 2টো টিকিট কেটে ফেলেছে। সেখানে একসঙ্গে 2 বোনই ফিরে যেতে বাধ্য। যদি কোনো কারণে ভিসার জটিলতায় পড়তে হয় তাহলে আর রক্ষে নেই। এদিকে জাঙ্কুকের ফুফু মেয়েদের ফেরা নিয়ে টেনশনে পড়ে গেছেন। প্রোগ্রাম অ্যাটেন্ড করা কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনিও জানেন। এর মধ্যে সবচেয়ে বিভৎস যে খবরটা এসেছে সেটার জন্য মূলত ঘুম হারাম সবার। সুগা অনেকক্ষণ চুপ করে থাকার পর মুখ খুলল। নিজের ডার্ক সার্কেলের চোখ দুটো অ্যালার্জির জন্য কচলাতে কচলাতে বলল, জাঙ্কুককে আগে ঠিকঠাক মতো বিদায় করার দরকার। জাঙ্কুক আগে কাজে ফিরুক, আপাতত সবকিছু সিচুয়েশনের উপর ছেড়ে দেওয়াই ভালো। তোরা বেশি ভাবিস না, ভাবির দিকে খেয়াল রাখার জন্য কেউ না কেউ ঠিকই প্রেজেন্ট থাকবে, টেনশন নিস না। সুগা কথা শেষ করলেও চোখ দুটো তখনও কচলাচ্ছিল। ওর অবস্থা দেখে পাশ থেকে আইরিন বলে উঠল, চোখ কচলিও না ভাইয়া, প্রচুর ব্যথা করবে, অলরেডি খুব লাল হয়ে গেছে, আর কচলিও না। সুগা কয়েক সেকেন্ডের জন্য আইরিনের দিকে তাকালো। আইরিন না সূচক মাথা নাড়িয়ে বারণ করার ইশারা দিচ্ছিল। এদিকে জোরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সুবিন বলে উঠল, শালা একটা কাহিনী ফিনিশ মারলে আর একটা কাহিনী টপকাই পড়ে। তোরাই আমারে বল, এই মুহূর্তে ওই বান্দি সেরির আহনের কি দরকার আছে? হুদাই তো মুখটা খারাপ হয়ে যায়। এইগুলা আমার আর ভালো হইতে দিল না। সুবিনের বিশ্রী ভাষায় কথা শুনে সবাই বিরক্তিতে তাকালো, কিন্তু মুখ ফুটে কিছু বলার অবস্থা ছিল না কারোর। জিহো যদি জেগে থাকতো তাহলে মিনি বাঘের মতো হামলে পড়তো ঠিকই। এটাকে জাঙ্কুকের জুনিয়র কপি বলা চলে। তেরা তেরা কথা বললেই ডাইরেক্ট অ্যাকশন। ইয়নু সবার নীরবতা বিচ্ছিন্ন করে বেখেয়ালি সুরে বলতে লাগলো, সুবিন ব্রাদার, তুমি প্লিজ মুখ খারাপ করো না। সবার মাথা এমনিতেই এলোমেলো হয়ে আছে, কি করলে সবকিছু ঠিক হবে কেউ জানে না। তুমি জাস্ট প্রে করো ওই মামি যেন ভাবির জীবনে কিছু করতে না পারে। ভাবি যে 1000টা উষ্টা খেলেও অভিযোগ করবে না। এটার সুযোগই মামি লুফে লুফে খাবে। জাঙ্কুক ভাই না থাকলে যে কি অঘটন ঘটবে তোমরা সবাই এ বিষয়ে কম বেশি জানো। সেলিনার মতো ধুরন্ধর মহিলাকে টেক্কা দেওয়ার জন্য জাঙ্কুক ভাই জোশ খেলা দেখিয়েছে, কিন্তু এখন পুরো ম্যাটারটা আলাদা ব্যাপার। জনুর কথায় সায় জানাতে গিয়ে আবারও মুখ খারাপ করলো সুবিন।
এবার ভাষাটা নর্দমার মতো জঘন্য করে দৃষ্টিভঙ্গিতে বলল, স্কুল কলেজের বাথরুম দেখেছস না? ওইসব বাথরুমে স্পেশাল কিছু কমর থাকে, জানিসই তো। ওই বাথরুমের সুঘ্রাণ এতই ভালো, পাবলিক 10 মাইল দূরে থাকলেও নাক টিপে হাঁটে। ওই বাথরুমে এগুলাকে ঢুকাইয়া টানা 1 মাস আটকাইয়া রাখতে মন চায়। বিশ্বাস কর, সবগুলাই জন্মের শিক্ষা পাইব। সুবিনের কথায় বাজে ভাবে খেপে গেল যিশু, কিন্তু আয়ুর বাধা পেয়ে আর কিছুই বলল না। সবাই একসঙ্গে নিঃশব্দে নিঃশ্বাস ছাড়লে ভুতুরে পরিবেশের মতো অনুভব হলো। নীরবতা আবারও আঁকড়ে ধরলো কঠিনভাবে। পূব আকাশে দেখা যাচ্ছে দগদগে অরুণ পিণ্ড। কিচির মিচির আওয়াজে মুখরিত হচ্ছে পরিবেশ। ভোরের খোলস ছেড়ে অরুণ আলোয় পরিণত হচ্ছে আকাশের রূপ। শহুরে কোলাহল কিছুটা হ্রাস পেলেও পাখির ডাকে ডাকে মনোরম লাগছে এখন। তে আড়মোড়া ভেঙে চোখের পল্লব খুলে তাকালো। গা থেকে কম্বল সরিয়ে হাত দুটো টান দিয়ে নিল। বড় একটা হাই ছাড়তে ছাড়তে হঠাৎ চৈতন্য পাওয়ার জন্য হড়বড় করে উঠে বসলো সে। আশেপাশে চতুর্দিকে জাঙ্কুককে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না তাকে। তে পাগলের মতো উন্মুখ হয়ে মাথার খোঁপাটা পাকাতে লাগলো। শাড়িটা ঠিক করে মুখটা কোনো মতে ধুয়ে তাড়াতাড়ি নিচে নামলো। সিঁড়ি দিয়ে নিচে নামলো ঠিকই, কিন্তু বাড়িতে কাউকেই খুঁজে পেল না। এদিক ওদিক সব দিকে তাকিয়ে দেখলো তে, কেউ আশেপাশে ছিল না। তে উন্মাদের মতো এই রুম থেকে ওই রুম দেখতে থাকলো। হঠাৎ পিছন থেকে একটা চাকর কৌতূহলে থমকে দাঁড়ালো। তেকে দেখে বিষয়টা বুঝতে পেরে নিজে থেকে বলে উঠলো, দিদিমণি, আপনি কি জাঙ্কুক পাপাকে খুঁজছেন? তে অনবরত হাঁপাতে হাঁপাতে পিছু ফিরে তাকালো। ঠোঁট খুলে হাঁপানির মতো নিঃশ্বাস ছাড়তে পাগলের মতো হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। বৃদ্ধ সেই চাকর তের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে বলল, দিদিমণি, বাবা যে গাড়িতে চড়লো, গাড়ি ছেড়েছে কিনা? বৃদ্ধ কথাটা শেষ করার সুযোগ পেল না। তের জোরালো পদক্ষেপের গতিতে সেখানেই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। তে কখনো শাড়ি পরা অবস্থায় দৌড়ায়নি। আজ যে দৌড়াতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে, তে তবুও প্রাণপণে দৌড় লাগিয়ে বিশাল ড্রয়িং রুমটা পার করে যাবে, ঠিক তখনই সশব্দে বাইরের হাওয়াটা গরম হয়ে উঠল। গাড়ির দরজাগুলো ঠাস ঠাস করে আটকানোর আওয়াজ হচ্ছিল। মুহূর্তের ভিতরে দুটো শন বাজতেই সবচেয়ে ভয়াবহ শব্দ হিসেবে আওয়াজ হলো গাড়ি ছেড়ে যাওয়ার শব্দটা। জাঙ্কুকে তবে চলে গেল।